নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐক্যমত্যে আসতে পারেনি জুলাই মিত্র আন্দোলনের মিত্ররা। তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে, বিভেদের সুর এখন সারা দেশে। এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ। জনাব হাসনাত আবদুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়ে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন, কৃতজ্ঞতা জানবেন। কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম পর্বে, গুচ্ছ প্রশ্ন বলা যেতে পারে। আপনি যদি ছোট ছোট করে একটু জবাব দেন। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু, এবং এরকম একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে, তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন, আমি যারা পদবিতে থাকবেন, তারা কি এনসিপি থেকে বেতন নেবেন? আমাদের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রোটেট করে হবে যোগ্যতার ভিত্তিতে, এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। আমি দেখেছি খুবই ভালো করেছেন এটা 3 বছর। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম দিকে যে 5 জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন, তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও? ওকে, ফাইন। তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে, কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে, এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না, এবং সেটা সম্ভব হয় না। দেখেন, আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার, একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে, সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল। তো সেই জায়গা থেকে সেটা সম্ভব না। আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি, সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয়, তারপর হচ্ছে তার আইটি ফার্মও থাকে। মানে এটা কিন্তু আমরা দেখেছি, আমরা একদম আমাদের খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে, এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে 1000 কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে। তো এই যে আমরা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি, রাজনৈতিক ছিল না, কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি, এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে, আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট। সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয়, যেন ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন, যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয়। ওকে, তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন। এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি, যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন। তো সেই ফুল টাইম আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন, নাকি যারা কর্মী তারাও পাবেন? এটা কিভাবে ঠিক করা? আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন? না, আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক লেয়ারের নেতা কর্মী থাকবে না, শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ, যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দের যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে, এটার কোনো সুযোগ নাই। যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে, কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে, একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে, এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা দেখলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন, ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে হোক। ডেফিনেটলি এটা স্বচ্ছভাবে এটা হবে। এটা আমরা প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন, আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে থেকেই শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না, আপনি যদি আমরা সবাই চেয়েছি। আমরা মাঝে আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না, আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা কিন্তু সেটা ঠিক আছে আমরা এখন সেই জায়গা থেকে হচ্ছে আমরা এটা নিশ্চিত করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে যে আপনারা সেটা ঠিক করবেন, প্রপোজ করেছেন, অনেক ধন্যবাদ। একটা নতুন বিষয় নিশ্চয়ই এখন, কারণ কয়েকদিন আগে আমি আরেকটি বড় দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রধান বা বিএনপি চেয়ারপারসনরা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম। বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে, বেতনের কথা তারা
বলে না আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কারো কথা শুনি নাই। আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে ফাইন, আমাদের পার্টি সদস্য সবাই, মানে বিষয়টা এমন না যে এখানে বেকার, সবাই বেকার, বিষয়টা এমন না। আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল, মানে পার্টিতে যারা মেম্বার ছিল, তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না সেটা তো দলের জন্য, দলের যারা মানে ছিল দলের যে আমরা, এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি? দলের জন্য না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার জায়গাটা, মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে না সেটা ঠিক আছে, আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা আপনি বহুবার আপনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমি বারবার জানতে চাইছি, কারণ হচ্ছে আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আপনি তাসনিম জারাকে দেখবেন, তারপরে হচ্ছে খালিদ সাইফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে ডাক্তার রয়েছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে? একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন এটি যদি সামনে আসতো, আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে ভিন্ন, সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন, ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন, তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন, এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা? জনাব লক্ষ্ণৌর। ডক্টর ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের, বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে, অনেকে সেটা কপি করেছে, প্রচার করছে, ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা, কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি, এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে, 3 জন ছিল, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব, তো কাজে এইটাকে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা, এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে। তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই। দ্বিতীয় কথা, সরকারের যদি থাকেও, এখানে আমি কিংবা সাকিব ভাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা তো সেটা কখনোই মানবো না। কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না। এবং আপনি কি চান যে, আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে, আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক, সেটা আপনি চান? আচ্ছা, আমার পজিশনটা বলছি, আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি। আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যেসব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সোচ্চার, তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে, অনেককে হেয় করা হচ্ছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে, কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে,
কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য, ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে, কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে। কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টাদা নিতে পারছে, তারা ব্যবসা বাণিজ্য, কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে। এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয়। আবার ধরেন ইউনূসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা, এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে, মামলা দিয়ে অপমান করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি, তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই। তো তিনি হয়েছেন, আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন, আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন, একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গত 16 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি, তারা দিতে চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো 6 মাস তার মধ্যে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না। তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া, সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে। তবে ডক্টর ইউনূস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না, এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয়। আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি 2007 সালেই পারতেন, সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই। কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা, সেটি হয় নাই। পরে তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান। আপনি কি চান? বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট। এইখানেই আমি একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও। দেখেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন না, আমরা যতদূর ওটাও জানি, স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান। এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে। তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই, হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য, হেডলাইন এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। রাইট। তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের, আরেকজন বলাটা এক ধরনের, সরকারের একজন উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে। তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক, আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র, ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি, তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই। এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ। সেক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস 6 মাস, সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে। সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, আমরা মনে করি। যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে, সাকিব বলবেন। কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর, দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন। এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজির সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাসান, আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন? এইটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়েই দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে না। সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে